ছি ছি ছি, কি কেচ্ছা কি কেচ্ছা এই মহা ধামাকা পর্বটিতে। আরে যাচ্ছেন কোথায়, শুনে যান পর্বটি। আরে বাবা, ধামাকা বল না ফুটলে কেচ্ছাগুলো বেরোবে কী করে? আর এরকম কেচ্ছা যা শুনলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এই মনের কথা সিরিয়ালটি যতদিন থেকে এই তীর্থ চ্যাটার্জির প্রবেশ হয়েছে ততদিন থেকেই বোঝা যাচ্ছিল যে কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই ফতিক্ষা রানীর সাথে। তাকে দেখেই কীরকম একটা আড়ো ছাড়ো ভাব, ছাড়া ছাড়া ভাব। এরকম তো নন্দায়ের সাথে ব্যবহার হওয়ার কথা নয়। তাছাড়া এরকম নন্দায় যখন ননদের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, ওইরকম একটা হাবলি মেয়ে আর বাড়িতে পড়ে থাকছে না, তখন আবার তাকে নিয়ে প্রবলেম কি আছে? এতদিনে তো কেচ্ছাটা ফাঁস হলো। মধুবালা দেবী শপথ নেন যে তার ছেলের জীবন থেকে এইরকম একটা মেয়েকে নামাবে। আমার ছেলের মাথা থেকে এইরকম বুদ্ধি বেরোয়নি, নিশ্চয়ই তুমি এই সব বুদ্ধি তার মাথায় ঢুকিয়েছ। এবং এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরতে বলে, আমার যতটা করা সম্ভব, যত কিছু তথ্য প্রমাণ দেওয়া সম্ভব সব কিছুই আমি আপনাকে দেব, আপনি এই নিয়ে চিন্তা করবেন না। ফতিক্ষা তখন তীর্থকে ধমক দেয়, খবরদার তীর্থ চ্যাটার্জি, কোনো বাজে কথা বলবে না, তোমার কিন্তু ভালো হবে না। এই কথা শুনে উত্তেজিত হয়ে যায় ফিরতো। তখন তাকে সবাই সামলাতে থাকে। ফিমুল বলে, তুমি ওকে কি শাসন করছো? আমিই তো তোমাকে বলেছি তোমাকে এই বাড়িতে আর টিকতে দেবো না, তুমি এই বাড়ির মানুষগুলোকে উৎখাত করে ছাড়বে, তোমার মতো মানুষের সংস্পর্শে এলে পরিবারটা ধ্বংস হয়ে যাবে, তাই তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আর সমস্ত ডকুমেন্টস তো তীর্থ তার কাছেই আছেই। এরপরে বলে, তুমি নিজের স্বামীকে বশ করেছো, নন্দাইকেও বশ করেছো, এবার কি ভেবেছো আমার স্বামীকে নিয়ে বশ করতে চাইবে? আমি বেঁচে থাকতে সেটা হতে দেবো না, চরিত্রহীন মেয়ে মানুষ একটা। এই কথা শুনে সবাই রিয়াক্ট করে। ফুতুল ছুটে যায় মারতে, তার স্বামীও ছুটে যায়, কিন্তু ফিমুল সবাইকে একটু আটকে রাখার চেষ্টা করে, বলে আমি তো আছি, আমি থাকতে তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, তীর্থদা আছে আমার পাশে। শাশুড়ি বলে, ওদের কারোর কথা না শুনলে আমি ডকুমেন্টস নিয়ে যাব আমার ছেলের কাছে, তারপরে দেখব তোমার কি অবস্থা হয়। এইদিকে তীর্থ আবার যখন এরকম বলে, তুমি আমার এরকম ক্ষতি করলে তুমি জানো না তোমার কি দুর্দিন আসছে, কোথা থেকে কোথায় কি হয়ে যায়। এই রকম থ্রেটিং যখন তীর্থকে দেয়, তীর্থ বলে, তুমি আমার কতটা ক্ষতি করতে পারবে জানি না, তবে আমি তোমার সবথেকে বড় ক্ষতি করেই ছাড়বো। প্রথমে ভেবেছিলাম তোমার কোনো ক্ষতি করবো না, তুমি সুখে শান্তিতে ঘর সংসার করছো, কিন্তু তারপর দেখলাম তুমি যেই সংসারে ঢুকছো সেই সংসারটা কি ছাড়খাড় করে দিচ্ছ, তার জন্যই আর না বলে পাচ্ছি না। এইবার সেই ব্রহ্মাস্ত্রগুলি প্রয়োগ করতে থাকে, যেগুলির দ্বারা পুরো চুরমার হয়ে যায় ফতিক্ষা। প্রথমেই বলে, তোমার স্বামী পলাশ কি জানে সে একটা আনম্যারিড মেয়েকে বিয়ে করেনি, করেছে একটা ডিভোর্সি মেয়েকে? এই কথা শুনেই সবার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কি আর বলবো আপনাদের সে কথা। সবাই প্রতীক্ষার দিকে তাকাতে থাকে। প্রতীক্ষাও কি করবে ভেবে পায় না। তারপরে ফিরতো বলে, আপনাদেরকে বলা হয়নি, বলার সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমি ভেবেছিলাম এইসব কথাগুলি জানলে যদি আপনারা পুতুলের সাথে আমার বিয়ে না দেন। আমার সাথেই প্রতীক্ষার বিয়ে হয়েছিল এবং বিয়ের ফুলসজ্জার রাত থেকে ওর আলাদা রূপ দেখতে পাই সমস্ত সম্পত্তি শুধু আমার নামে লিখে দাও, আমার নামে লিখে দাও করছে। প্রথমে ভেবেছিলাম আমাকে ট্রেস না দেওয়ার জন্য এই সবগুলো করছে, তারপরে দেখলাম তা নয়, সম্পত্তির লোভে ও আমাকে আর আমার মায়ের উপর টর্চার করছে। আরে বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও, এখানেই কিন্তু ক্ষান্ত নয়, এখনও আছে ধামাকা। ফিরতোর যে নামে বাড়ি ছিল সেই বাড়িটাকেও জাল দলিল তৈরি করে সেই জাল দলিলকে বিক্রি করতে চেয়েছিল এবং কিছু অ্যাডভান্সও নিয়ে নিয়েছিল। তখন ফিরতো তার স্ত্রী বলে ক্ষমা করে দিয়ে সেই বাড়ির টাকা দিয়ে ছাড়িয়ে আনে। এই জন্যেই তো ফিরতো চ্যাটার্জি আজকে সর্বশান্ত। এইবার তার মতিগতি আরও যখন পাল্টাতে থাকে, তার আরও যখন স্বরূপ বেরিয়ে আসতে থাকে, তখন তীর্থ তাকে ডিভোর্স দিয়ে দেয়। তার কিছু করার ছিল না, সে নিরুপায় হয়ে তাকে ডিভোর্স দিয়ে দেয়, নইলে চেয়েছিল সংসারটা করতে। আর কি বলবো, এই কথা শুনে কারোর মুখে কিচ্ছু সায় পাওয়া যায় না। শুধু শাশুড়ি এসে বলে, তোমার এই স্বরূপটা তো কই এতদিন জানিনি, ছি ছি ছি, এইরকম একটা মেয়েকে বিয়ে করে আমার ছেলে এনেছে, খাল কেটে কুমিরটা তো বোধহয় নিজেই এনেছে, আর এই খাল কেটে কুমির আনতে গিয়ে নিজেই যে কখন জলে পড়ে গেছে সে নিজেই জানে না। এত সব কিছু জানাজানি হওয়ার পর ফিমুল এবং তার শাশুড়ি মিলে সিদ্ধান্ত নেয় বাড়ির প্রত্যেকটি সদস্য খুব সতর্ক হয়ে থাকবে এবং বিশেষ করে ফিরতো, কারণ এই মেয়ে মানুষ মারতে ওস্তাদ, তাই কখন কাকে কি করে ফেলবে তার সমস্ত সত্য বেরিয়ে এসেছে তার জন্য। আর তারা আগাম একটা থানায় ডায়েরি করে রাখে এরকম একটি মেয়ের জন্য। তারপরে এই মধুবালা দেবী তার বড় ছেলেকে বলেন, আমি খুব শীঘ্রই মধ্যেই পলাশের সাথে দেখা করতে চাই। এই বলে তারা পলাশের কাছে যায়। পলাশের সেই কী অবস্থা, দাড়ি টুড়ি বেরিয়ে মুখের দিকে তাকানোই যায় না, মা খানিকক্ষণ কাঁদতে থাকে।
দাদাও বলে, দেখ তোকে সংশোধনাগারে ভর্তি করেছি যাতে তুই একটা ভালো মানুষ হয়ে ফিরে যেতে পারিস, আর ওই রকম একটা মেয়ের হাত থেকে নিষ্কৃতি পাস। পলাশ তার বউকে অন্ধের মতো বিশ্বাস করে, তাই বলে যে ও নেই এখন, ওর সম্পর্কে কোনো খারাপ কথা আমি তোমাদের কাছে শুনতে চাই না। এইদিকে মা বলে, তুই কি জানিস তুই কাকে বিয়ে করেছিস? তুই একটা অবিবাহিত নয়, ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছিস। আর জানিস ওর ফিরটার সাথে বিয়ে হয়েছিল। তারপরে ডিভোর্সের কাগজটা তার বড় ছেলের হাত থেকে নিয়ে তাকে দেখায়। এইটা দেখে পলাশ কি করবে আর ভাবতে পারে না, বলে না না এইসব হতেই পারে না, ও একটা ভালো মেয়ে, মানে এইভাবেই তো তোর ব্রেন ওয়াশ করে রেখেছে রে, তোকে এইভাবেই বশ করে রেখেছে। বাকি তথ্য এখনও যদিও জানে না। আর এইভাবেই শেষ হয় আজকের পর্ব।